সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং দেশবাসী, আপনারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি শ্রদ্ধা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। আজকে জ্বালানি তেলের অভাব যখন এই সমালোচনা যারা করেছিল, বিএনপি এরাই তো করেছে, কত কথা বলেছে, জামাত বলেছে। তা এখন পাইপ লাইনে কেন তেল আনলাম ভারত থেকে? ওই পাইপ লাইনে নাকি আমি তেল গ্যাস সব দিয়ে দেব। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি। এখন ওই তেলের উপরই তো ভরসা। ভারতে গালি দিয়ে চিকেন নেক করবে, 7 সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সে ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? বিদ্যুৎ চাইতে চাইতে হয়। আমরা বিদ্যুৎ আমদানি কেন করলাম সেটা নিয়ে সমালোচনা। আমি পাইপলাইনে তেল কেন আনলাম, সমালোচনা। পার্বতীপুর ডিপো পর্যন্ত পাইপলাইনের তেল আসে, নতুন প্রজেক্ট নিলাম, নাটোর ডিপো পর্যন্ত যেন তেল আসে। নাটোর ডিপো পর্যন্ত যে প্রজেক্ট, সে প্রজেক্ট ইউনূস এসেই বন্ধ করে দিল। ওই বাটপার যে বন্ধ করে দিল, এখন তেলের যে অভাব, এটা কি এখন কি করবে? আজকে যে এই কাজটা শেষ হতো, তাহলে এই অভাব তো থাকতো না, এই অভাবটা তো চলে যেত। আমি যত কাজ করছি সবই সমালোচনা, ঠিক আছে? যারা সমালোচনা করে, যাদের পছন্দ হয় না। মেট্রো রেল করেছি, খুব খারাপ কাজ, তার জন্য মেট্রো রেলে না চড়ে, এক্সপ্রেসওয়ে দিয়ে তার জন্য গাড়ি না চালায়, সেতু একটার পর একটা সব সেতু, ওগুলি যেন পার না হয়, যে রাস্তা করেছে ওই রাস্তার জন্য না চলে, তাহলে তো হয়ে গেল। গালিও দেবেন, ভোগও করবেন, এটা তো হয় না। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। 17ই এপ্রিল যেখানে সরকার গঠন হলো, প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার, সেই সরকার করেছিল বলেই তো স্বাধীন হয়েছিল। আর স্বাধীন হয়েছে বলেই তো আজকে বিভিন্ন পদ পাচ্ছেন। এই পদগুলি রাখেন কেন? সব ছেড়ে দেন, প্রভু পাকিস্তানের কাছে চলে যান, তারা যদি কিছু দেয়। ওদের বুটের লাথিটা খেতে খুব পছন্দ হচ্ছিল এদের। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম। প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল, আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমার সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এটা, এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমরা আমাকে এই 23-24 সালে, 24 সালে জানুয়ারি তো আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি। কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 আগস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন এই টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মালি লন্ডারিং করছি? এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোনো কোনো এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ, কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি? বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইনুস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে, আবার বিয়েও খায়। চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব এই ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো, সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক, 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি। 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আর এই কার্ডে 120 টাকা না 220 টাকা, কি জানি একটা অঙ্ক। ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায় নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে? মানুষের সাথে ধোকাবাজি, ভাবতাবাজি কেন? কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে, অল্প গ্যাস অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা, 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না। হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না।
তারা কষ্ট করে ফসল উৎপাদন করছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে, তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে সেই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা এখন হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে, ট্রাকে করে বিক্রি করা, যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা। যাও, আমি এটুকুই বলবো যে ঠিক আছে, আপনারা নোবেল প্রাইজ যিনি পায় তার দেশ চালানো দেখেছেন, এখন আরেকজন এসেছে তারেক জিয়া, তার দেশ চালানোটা আপনারা একটু দেখেন। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই, তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। যদিও আমি পদত্যাগ করিনি, কিন্তু তারপরে তো একটা সরকার এসে বসলো, লুটপাট করে নিয়ে গেছে, কত সম্পদের মালিক তারা হয়েছে তার হিসাব নেন এই উপদেষ্টা আর এদের কাছ থেকে। প্রত্যেকটা হিসাব নিতে হবে, কারণ ওগুলি জনগণের সম্পদ, জনগণের টাকা। পরিষ্কার কথা, কত নিয়েছো, কত লুকিয়ে রেখেছো, কত ফেরত দেবে, সব ফেরত আনতে হবে। কারণ ওই তারেক জিয়া কোকর পাচার করা টাকাও আমি ফেরত এনেছিলাম বিদেশ থেকে, এদেরও সব ফেরত আনা হবে, আর সেগুলি আমাদের দুস্থ মানুষের মাঝেই বিলিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি এই দোয়া করি। আমি আছি আপনাদের পাশে সবসময়, আমার সাথে কথা হয়, আমি গতকালকেও কথা বলছি, কয়েকজন ভান্তের সাথেও কথা বলছি, আগামীকাল আবার তাদের সাথে কথা বলবো। আমি সবার সাথেই কথা বলে আলোচনা করি, আর কি অসুবিধা জানার চেষ্টা করি। বেঁচে যখন গেছি অন্তত এইটুকু সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, যখন আমি হয়তো কাছে থাকতে পারি না, কিন্তু তারপরেও আমি টেলিফোনের মাধ্যমে সবার কাছ থেকেই সকলের সুখ দুঃখের সাথী সবার কথা জানতে পারি। এবং যখন আসবো অবশ্যই এই দেশ আবার আমরা গড়ে তুলবো। আজকের এই সময় আমাদের আনন্দ উৎসব করার কথা ছিল, উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা উন্নীত হয়েছি, কিন্তু সেটা আর করতে দিল না, আবার দেশটাকে পিছিয়ে দিল। তবে আবার আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা মাথা তুলে দাঁড়াবো। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো, গুণে গুণে হিসাব করে করে নেব। আজকে খুব হাসি পায় যখন শুনি বিএনপির কোনো এক নেতা বলছেন যে বিএনপির আমলে নাকি দুর্নীতি হয়ই নাই। যদি দুর্নীতি না হয়ে থাকবে, যিনি কথাটা বললেন তারেক জিয়া, তাকে আবার জিজ্ঞেস করে, জিয়াউর রহমান মরার সময় বললো জিয়া কিচ্ছু রেখে যেতে পারে নাই, একটা ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি, জিয়াউর রহমানের পুরনো প্যান্ট কেটে তারেক আর কোকরে প্যান্ট বানিয়ে পড়াতো খালেদা জিয়া, মাসে একটু রেশনের টাকা পেত, ছোট মাছ ছাড়া নাকি কিছু খেত না, কিচ্ছু ছিল না। আপনার পুরনো ভিডিওগুলি শোনেন, এদের ইন্টারভিউগুলো পাবেন, ইউটিউবে আছে, গুগলে আছে, এগুলি পাওয়া যাবে। তাহলে তারপরে এত শান শকত, এত অর্থ সম্পদ কোথা থেকে আসলো, কোথা থেকে পেলো তারা? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি। এগুলো আসে কোত্থেকে? বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। দুর্নীতি শুধু না, মানি লন্ডারিং এর টাকা, খালেদা জিয়ার পরিবারের মানি লন্ডারিং টাকা, কোকো তারেকের, এটা কিন্তু আমরা ফেরত এনেছিলাম। নাইকো কেস, গ্যাটকো কেসে খালেদা জিয়ার বিরুদ্ধে এফবিআই তৈরি, সাক্ষী দেবে। তারেকের বিরুদ্ধে কিন্তু এফবিআই তার দুর্নীতির সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীতেই সে সাজাপ্রাপ্ত আসামি। তাদের মুখে শুনতে হয় তাদের আমলে কোনো দুর্নীতি হয়নি। আর এখন দেখি সন্ত্রাস, 500 জায়গায় একই দিনে বোমা হামলা, গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা। আওয়ামী লীগের বিভিন্ন নেতা, সঞ্জিত সেনগুপ্ত, শেখ হেলাল, আমাদের সিলেটের মেয়র তখন কামরান থেকে শুরু করে, যান খুলনায় কতজন সাংবাদিক, প্রেস ক্লাবে যে প্রেসিডেন্ট হতো তাকে খুন করতো, সেই মানিক শাহ, বালু থেকে শুরু করে আমাদের বহু সাংবাদিক, আমাদের প্রফেসর রাজ্জাক, মঞ্জুরুল ইমাম সাহেব, তাদেরকে, নাটোরের মমতাজ থেকে শুরু করে কত নাম বলবো, প্রতিনিয়ত আমাদের লাশ টানতে হতো। জঙ্গিবাদ, বাংলা ভাই, জেএমবি প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একের পর এক হত্যা। আওয়ামী লীগ নেতা মেরে কাছে ঝুলিয়ে রাখছে বা 8 টুকরো করে পুঁতে রেখেছে। নওগাঁ, বগুড়া, এই সমস্ত জায়গায় তো এই ধরনের ঘটনা ঘটেছে। রাজশাহীতে প্রকাশ্যে তারা অস্ত্র, একই দিনে প্রকাশ্যে, আর আবার 64 জেলার মধ্যে 63 জেলায় বোমা হামলা, 500 জায়গায় বোমা হামলা, কেবল ঢাকা শহরে 35 জায়গায় বোমা হামলা হয়েছিল। কাজে সন্ত্রাস, জঙ্গিবাদ এদেশে, এবং ভোট চুরি, ভোট ডাকাতি। খালেদা জিয়া তো 15 ফেব্রুয়ারি ভোট চুরি করার জন্য তাকে 30 মার্চ পদত্যাগ করতে হলো। 2006 সালে 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নষ্টই করলো তো খালেদা জিয়া, এই তারিখ যে এরা মিলে 1,23,00,000 ভুয়া ভোটার। প্রধান উপদেষ্টা কি হবে? জজ সাহেবের বয়স বাড়িয়ে দিয়ে যেন ওই হাসান সাহেবই হতে পারে যে তাকে জিতিয়ে দেবে।